নমস্কার, ব্রিউ নারিশে আপনাদের সবাইকে স্বাগত। এই আপেল আর চিনির জল ধীরে ধীরে কিভাবে আসল টক ভিনেগারে বদলে যাচ্ছে, আজ আমি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাবো। শুধু রেসিপিটাই নয়, কোন স্তরটা স্বাভাবিক মাদার, কোনটা খাম ইস্ট আর কোনটা বিপজ্জনক ছত্রাক, সেটাও খুব পরিষ্কার করে দেখাবো। ভিডিওর শেষে থাকছে পুরো প্রসেসটার স্টেপ বাই স্টেপ লিস্ট, যেটা আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ট্র্যাডিশনাল অ্যাপেল সাইডার ভিনিগার সাধারণত আপেলের রস বা আপেল সাইডার থেকে তৈরি হয়। এখানে আমি গোটা আপেলের টুকরো ব্যবহার করছি, তাই একে ঘরোয়া আপেল ভিনিগার বলাই বেশি সঠিক হবে। তবে এই পদ্ধতিটাই অনেকের কাছে হোমমেড অ্যাপেল সাইডার ভিনিগার নামে বেশি পরিচিত। আচ্ছা, এখানে আমি নিয়েছি 350 গ্রাম আপেল, 40 গ্রাম চিনি আর 600 মিলিলিটার ফিল্টার্ড ওয়াটার। আমি এখানে 1.5 লিটারের একটা পরিষ্কার চওড়া মুখের কাঁচের জার নিয়েছি। চওড়া মুখের জার নিলে আপেলগুলো বাড়তে সুবিধা হয়। এই পর্যায়ে এয়ারটাইট ঢাকনা ব্যবহার করছি না। এবার আপেলগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি তাজা, পাকা এবং শক্ত আপেল নিয়েছি। আপনি যে কোনো ভালো মানের খাওয়ার আপেল ব্যবহার করতে পারেন, তবে আপেলটা যেন খুব কাঁচা না হয়, আবার অতিরিক্ত নরম বা পচে যাওয়ার মতো যেন না হয়। আমি সাধারণত মিষ্টি আর সামান্য টক এই দু ধরনের আপেল একসঙ্গে ব্যবহার করতে পছন্দ করি। এতে তৈরি হওয়া ভিনিগারের ফ্লেভার একটু বেশি ব্যালেন্সড হয়। আপেলের গায়ে কাটা দাগ, থেতলে যাওয়া অংশ, পচা জায়গা বা ছত্রাক থাকলে আমি সেই আপেলটা ব্যবহার করি না। ফার্মেন্টেশনের জন্য সবসময় ফ্রেশ, ফার্ম এবং যেটা নষ্ট হয়ে যায়নি সেই ফল নেওয়াই ভালো। আপনি বাজারের সাধারণ আপেলও ব্যবহার করতে পারেন। অর্গানিক আপেল ব্যবহার করতেই হবে এমন কোনো মানে নেই। তবে আপেলগুলোকে কিন্তু ওই বেকিং সোডা বা যে স্প্রে পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু ডুবিয়ে রাখবেন না। আপেলগুলো ভালোভাবে ধুয়ে নিলেই হবে। এখন আমি আপেলগুলো ছোট ছোট টুকরো করে কাটছি। খোসা আমি রেখে দিচ্ছি, কিন্তু ডাঁটা, মাঝের শক্ত কোর, বীজ এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। সব টুকরো মোটামুটি একই মাপের রাখছি, যাতে আপেল থেকে রস এবং ফ্লেভার সমানভাবে বেরোতে পারে। জারটা আগে ভালো করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। জারের মধ্যে যেন সাবান, তেল বা আগের কোনো খাবারের গন্ধ না থাকে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আমি চওড়া মুখে জার ব্যবহার করছি, কারণ এতে আপেল নাড়তে সুবিধে হয়, জারের ভিতরটা সহজে দেখা যায় এবং পরে ভিনেগার ফার্মেন্টেশনের সময় লিকুইডের সারফেসে বাতাস ভালোভাবে পৌঁছাতে পারে। এই পুরো অ্যাপেল সাইডার ভিনেগার বানানোর যে পদ্ধতি, সেটাকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়ে আমরা আপেল থেকে সিডার বানাবো এবং দ্বিতীয় পর্যায়ে সিডার থেকে ভিনেগার বানাবো। সিডার মানে যেটাতে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকবে, কারণ অ্যালকোহল ছাড়া ভিনেগার হয় না। এবার আমি চিনিটা ফিল্টার্ড ওয়াটারের মধ্যে ভালো করে দিয়ে গুলে নিচ্ছি। ফার্মেন্টেশনের চিনি শুধু মিষ্টি স্বাদের জন্য দেয়া হচ্ছে না। প্রথম পর্যায়ে ইস্ট এই সুগার ব্যবহার করেই ফার্মেন্টেশন শুরু করে। এই ইস্ট কোথা থেকে আসে? ইস্ট বাতাস থেকে আসে, এই অ্যাপেল থেকে আসে। অ্যাপেলের খোলাতেও প্রচুর ইস্ট থাকে। এছাড়াও ইস্ট আমাদের হাতে পায়ে সারা গায়ে থাকে এবং আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে ওখানেও থাকে। তো ইস্ট সেখান থেকে এসে ফার্মেন্টেশন শুরু করে, যদি ঠিকমতো পরিবেশ পায়। কোন ধরনের চিনি ফার্মেন্টেশনের জন্য ভালো, সাদা চিনি, ব্রাউন চিনি, র সুগার বা অন্য কোনো চিনি ব্যবহার করলে কি পার্থক্য হয়, এই বিষয়টা নিয়ে আমার একটি আলাদা বিস্তারিত ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। ভিডিওটা দেখলে ফার্মেন্টেশনের জন্য সঠিক চিনি বেছে নিতে আপনার সুবিধে হবে। এখানে আমি মাপ অনুযায়ী 40 গ্রাম চিনি ব্যবহার করেছি। আন্দাজ করে বেশি চিনি দিচ্ছি না, কারণ বেশি চিনি দিলেই যে ফার্মেন্টেশন ভালো হবে এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। এবং জলের ক্ষেত্রেও আমি যতটা আপেল নিয়েছি তার ডাবল জল নেওয়ার চেষ্টা করেছি। তার থেকে বেশি জল নিলে কিন্তু ফার্মেন্টেশনটা ভালো হবে না। ম্যাক্সিমাম ডাবল জল নেওয়া যেতে পারে। চিনিটা আমি নিয়েছি, যতটা পরিমাণ জল নিয়েছি তার 6 থেকে 7% হিসাবে আমি চিনিটা নিয়েছি। আপনারা যদি 1 কেজি আপেল ব্যবহার করেন তাহলে ম্যাক্সিমাম 2 কেজি জল দিতে পারবেন, এবং 2 কেজি জলের 6 থেকে 7% চিনি যতটা হয়, মানে ধরুন 120 বা 150 গ্রাম মতো চিনি আপনারা দিতে পারবেন। প্রথম দিনে আমরা একটু বেশি করে চিনি দিই, তারপরে আস্তে আস্তে চিনির পরিমাণটা আমরা অনেক কমিয়ে দিই। ফার্মেন্টেশনের জন্য কিন্তু সবসময় কাঁচের জার বা কাঁচের বোতল ইউজ করবেন। অন্য কোনো মেটেরিয়ালসের বোতল বা জার ইউজ করবেন না, তাতে কেমিক্যাল রিয়াকশনের একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, শুরুতেই ফার্মেন্টেশনের জন্য আমাদের কিন্তু অক্সিজেনের প্রয়োজন নেই, তাই আমরা চাইলে এই যে জারটা আমরা নিয়েছি এটাকে
অক্সিজেন মানে এয়ার টাইট আমরা নিতে পারি, কিন্তু সেটাতে রিস্ক হচ্ছে যদি ফার্মেন্টেশন খুব ভালো হয় তাহলে অনেক সময় এটা বার্স্ট করে যায়। তো সেই জন্য আমি বলি চওড়া মুখের জার নেবেন, এবং উপরে আমি কিন্তু ঢাকনাটা আলতাভাবে বসিয়ে রাখবো, যাতে জারটা পুরোপুরি এয়ার টাইট না হয়। আপনার যদি ফার্মেন্টেশন খুব অ্যাক্টিভ হয়, মানে আপনার খুব উদ্বুদ হচ্ছে, উপচে পড়ে যাচ্ছে, তাহলে আপনি ঢাকনাটা খুলে সেখানে একটা কিচেন টাওয়াল বা কফি ফিল্টার বা সুতির কাপড় আপনি লাগিয়ে দিতে পারেন ওপরে। বাট প্রথম পর্যায়ে আমাদের কিন্তু অক্সিজেনের খুব বেশি দরকার নেই। এখন আমি জারটা সরাসরি রোদ থেকে দূরে ঘরের একটা পরিষ্কার জায়গায় রেখে দেব, যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পৌঁছায় না, এবং এই সময় শুরু হচ্ছে প্রথম পর্যায়ের ফার্মেন্টেশন। আজকে দ্বিতীয় দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প অল্প বুদবুদ এখানে শুরু হয়েছে। প্রথম কয়েকদিন আমি প্রতিদিন একবার পরিষ্কার চামচ দিয়ে আপেলগুলো ভালো করে নেড়ে দেব। উপরে ভেসে ওঠা আপেলের টুকরোগুলো আবার জলের নিচে নামিয়ে দেব। প্রতিবার ব্যবহার করার আগে চামচটা পরিষ্কার এবং শুকনো আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। এখানে আপনি ছোট ছোট বাবল দেখতে পাচ্ছেন, এই বাবলিং মানে ফার্মেন্টেশন সক্রিয় হয়েছে। এক সপ্তাহ হয়ে গেছে, এর মধ্যে আমি 3বার চিনি দিয়েছি 1 চামচ করে, এবং আজকেও আমি 1 চামচ চিনি দেব। দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে আপেল আর চিনির মধ্যে থাকা সুগার ব্যবহার করে ইস্ট প্রথমে অল্প পরিমাণ অ্যালকোহল তৈরি করে, পরে অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে অ্যাসিটিক অ্যাসিডে বদলে দেবে। তখনই ধীরে ধীরে ভিনেগারের টক স্বাদ আর গন্ধ তৈরি হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপেলের কালারটা অনেকটা বাদামি হয়ে এসছে, এবং জলটাও কালারটা একটু চেঞ্জ হচ্ছে, এবং এই সময় আপনি কিন্তু একটা হালকা টকসি গন্ধ পাবেন, যেটার মানে হচ্ছে ফার্মেন্টেশন শুরু হয়েছে। তাই প্রথম পর্যায়ে আমাদের টার্গেট হচ্ছে যাতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয় এবং ভালো কোয়ালিটির অ্যালকোহল তৈরি হয়। এইভাবে আমি একদিন ছাড়া একদিন চিনি দিতে থাকবো যতক্ষণ না 2 সপ্তাহ কমপ্লিট হচ্ছে, মানে যেদিন থেকে আমি স্টার্ট করেছি সেখান থেকে 2 সপ্তাহ। নেক্সট 2 সপ্তাহ কিন্তু কোনো কিছু করার দরকার নেই, জারটাকে এইভাবে রেখে দিতে হবে এবং দেখতে হবে আপেলগুলো যেন উপরে ভেসে না ওঠে এবং তার উপরে ছত্রাক জন্মাচ্ছে কিনা। তো সেই জন্য মাঝে মধ্যে 1-2বার আমি এগুলো নেড়ে দেবো, যাতে উপরের আপেলগুলো নিচের দিকে চলে যায় এবং নিচের আপেলগুলো উপরের দিকে চলে আসে। শুধু এইটুকুই, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, আজ 1 মাস হয়ে গেছে, আমি কিন্তু 2 সপ্তাহ পর আর চিনি দিইনি, এমনি ভাবেই রেখে দিয়েছিলাম। এখানে আপেলের টুকরোগুলো যথেষ্ট নরম হয়ে গেছে, আগের মতো সেইভাবে বুদবুদে হচ্ছে না, তাই এবার এগুলোকে আমি ছেঁকে নিতে পারি। আমি একটা পরিষ্কার ছাঁকনি এবং পাতলা পরিষ্কার কাপড় ব্যবহার করছি। লিকুইড বেশি পরিষ্কার রাখতে আপেলগুলো খুব জোরে চেপে ধরছি না, হালকা করে লিকুইড বের করে নিচ্ছি। এখন এই ছেঁকে নেওয়া লিকুইডটাই দ্বিতীয় ফার্মেন্টেশনের জন্য ব্যবহার করা হবে। এই মুহূর্তে এই লিকুইডটাকে কিন্তু আমরা অ্যাপেল ওয়াইন বা অ্যাপেল সিডার বলতে পারি, এবং এতে কিন্তু অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি আছে। এই লিকুইড কিন্তু এখনই ভিনিগার নয়, আর এই অবস্থায় এটা পান করার জন্যও নয়। এই আপেলের টুকরোগুলো নিয়ে আর বিশেষ কিছু করার নেই, কিন্তু অনেকেরই ফেলতে মায়া হয়, তাই আমি একটা ভিডিও আপলোড করব ফিউচারে, আপনারা লক্ষ্য রাখবেন। সেখানে আমি দেখাবো কিভাবে এই আপেলগুলো আপনারা ইউজ করে ফার্মেন্ট করে সস বানাতে পারেন, যেটা হেলদিও আর টেস্টিও। আচ্ছা, এবার ছেঁকে নেওয়া লিকুইডটা একটি পরিষ্কার চওড়া মুখের কাঁচের জারে ঢেলে দিচ্ছি। আমি সেম জারটাই ব্যবহার করছি, এবং এখন থেকে শুরু হচ্ছে ভিনেগার ফর্মিং স্টেজ, যেটাকে আমরা দ্বিতীয় পর্যায়ের ফার্মেন্টেশন বলি। প্রথম ফার্মেন্টেশনে যে অ্যালকোহল তৈরি হয়েছিল, অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবার অক্সিজেন ব্যবহার করে সেটাকে অ্যাসিটিক অ্যাসিডে বদলাবে, এবং আমরা সবাই জানি ভিনিগার মানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। এই কারণেই আমি জার এয়ারটাইট ঢাকনা দিতে পারবো না। জারের মুখে আবার পরিষ্কার ব্রেথেবল কাপড় লাগিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে, কারণ এই পর্যায়ে জারের মধ্যে অক্সিজেন ঢোকা খুবই জরুরি, না হলে মাদার ফর্ম হবে না। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। ফার্মেন্টেশন চলার সময় জারের ওপরে বিভিন্ন ধরনের স্তর তৈরি হতে পারে। সব স্তরকে কিন্তু একই মনে করবেন না। প্রথমে আসি মাদার। প্রথম ছবিতে আপনি যে স্মুথ ভেজা এবং জেলির মতো স্তরটি দেখছেন, সেটি কিন্তু মাদার অফ ভিনিগার বা ভিনিগারের মাদার বলা হয়। মাদারের রং সাধারণত সাদা, ক্রিম বা হালকা বাদামি বা কিছুটা স্বচ্ছ হতে পারে।
এটি সাধারণত ভেজা থাকে এবং লিকুইডের পুরো সারফেসটা ঢেকে রাখে। মাদার তৈরি হলে আমি এটাকে সরাবো না, এটাকে জারের মধ্যেই থাকতে দেব এবং ফার্মেন্টেশন চালিয়ে যাব। দ্বিতীয় ছবিতে আপনি খাম ইস্ট দেখতে পাচ্ছেন। খাম ইস্ট সাধারণত পাতলা, সমতল, সাদা বা ক্রিম রঙের হয়, কখনো একটু কুঁচকানো বা ভাঁজ পড়া স্তরের মতো দেখতে হতে পারে। এটি সাধারণত ফাজি বা লোমস হয় না। এখানে খাম ইস্ট তৈরি হলে আমি পরিষ্কার চামচ দিয়ে ওপরের স্তরটা আলতো করে তুলে ফেলে দেব, তারপর ফার্মেন্টেশন আবার চালিয়ে যাব। খাম ইস্ট ছড়ানোর পর জারের মুখ, কাপড় এবং চারপাশ পরিষ্কার করে দিতে হবে। তবে লিকুইড থেকে যদি খুব খারাপ, পচা বা অস্বাভাবিক গন্ধ আসে তখন কিন্তু আমি সেটা আর ব্যবহার করব না, সেটাকে ডিসকার্ড করে দিতে হবে। তৃতীয় ছবিতে আপনি ছত্রাক দেখতে পাচ্ছেন। ছত্রাক সাধারণত ফাজি, লোমস বা শুকনো তুলোর মতো দেখায়। এর রং সবুজ, নীল, কালো, গোলাপি, কমলা বা বিভিন্ন রঙের হতে পারে। এই ধরনের ছত্রাক দেখলে শুধু ওপরের অংশ তুলে বাকিটা ব্যবহার করলে হবে না। আমি এই অবস্থায় পুরো ব্যাচটাই কিন্তু ফেলে দেব, কারণ ছত্রাকের যে অংশ চোখে দেখা যায় তার বাইরেও কন্টামিনেশন ছড়িয়ে থাকতে পারে। মাদার সাধারণত আইডেন্টিফাই করা খুবই সোজা, কারণ মাদারটা একদম পাতলা জেলির মতো শুরু হয়। খাম ইস্ট আর ছত্রাক অনেক সময় অনেকেই পার্থক্য করতে পারেন না। যদি সেরকম কোনো কনফিউশন থাকে তাহলে আমি বলবো ঝুঁকি নেবেন না, নতুন করে আবার ফার্মেন্টেশন শুরু করুন। আচ্ছা, এখানে ছেঁকে নেওয়ার 1 সপ্তাহ পর আপনি দেখতে পাচ্ছেন লিকুইড কিন্তু এখনো বেশ কিছুটা ঘোলা আছে এবং জারের নিচে এখানে দেখা যাচ্ছে একটা লেয়ার পড়েছে, যেটাকে আমরা সেডিমেন্ট বলি। অনেক ইউটিউবার আছেন যাদের ভিনিগার প্রসেস নিয়ে কোনো ধারণা নেই বা হয়তো বাড়িতেও কখনো বানাননি, কিন্তু চটজলদি একটা ভিডিও নিয়ে কিছু ভিউজ করার জন্য তারা অনেক সময় বলে থাকেন নিচে যে সেডিমেন্টটা পড়ে আছে এটা মাদার। সেটা কিন্তু নয়। নিচে যে সেডিমেন্টটা পড়ে সেটা কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ লক্ষ কোটি কোটি ইস্ট এবং ব্যাকটেরিয়ার যে ডেড সেল, মৃত কোষগুলো, সেগুলো কিন্তু এক জায়গায় হয়। এটা ছেঁকে নিয়েছি, প্রায় 1 মাস হয়ে গেছে এবং 1 মাস পরে দেখতে পাচ্ছেন ভিনিগারটা অনেক বেশি স্বচ্ছ হয়েছে। এই সময় গন্ধটা অনেক বেশি ঝাঁঝালো আর টক লাগবে এবং ওপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পাতলা লেয়ার পড়েছে, যেটাকে আমরা মাদার বলতে পারি। এই লেয়ারটা যখন শুরু হয় তখন কিন্তু একদম পাতলা ডাবের শাঁসের মতো, তারপর আস্তে আস্তে এটা মোটা হয়। মাদার কিন্তু সবসময় শুরু হয় উপরের স্তর থেকে, পরবর্তীকালে জারে নাড়া পড়লে সেটা নিচের দিকে নেমে যেতে পারে। যখন মাদার আসা শুরু হয় সেই সময় জারটাকে বেশি নাড়াচাড়া করা ঠিক নয়। যদি আপনি চান যে মাদারটা পুরোপুরি ম্যাচিউরড হোক তাহলে কিন্তু জারটাকে একই জায়গায় রাখতে হবে, এইভাবে কাপড় দিয়ে মুখটা ঢেকে। আচ্ছা, ভিনেগারটা ছেঁকে নিয়েছি, প্রায় 2.5 মাস হয়ে গেছে এবং এখন ভিনেগারটা অনেক বেশি স্বচ্ছ আর খুবই ঝাঁঝালো এবং টক গন্ধ করছে। বোঝাই যাচ্ছে ভিনেগারটা প্রায় রেডি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিকুইডের মাঝখানে একটা রিং এর মতো পড়ে আছে, যেটাকে আমরা মাদার বলি। আসলে এই মাদারটা প্রথমে শুরু হয়েছিল, কিন্তু যেহেতু আমি বারবার শুট করার জন্য জারটাকে নাড়াচাড়া করি সেই জন্য মাদারটা পড়ে গেছে। এখানে ওপরে আবার একটা পাতলা মাদার শুরু হয়েছে। এবার মাদার কতটা মোটা হতে পারে সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আমি কলার ভিনিগারের মাদারটা দেখাচ্ছি। কলার ভিনিগারের রেসিপিটাও আসবে, খুব তাড়াতাড়ি আপলোড করব, চ্যানেলে চোখ রাখবেন। আচ্ছা, ভিনিগারের স্বাদ, গন্ধ এবং লুক দেখে বোঝাই যায় যে ভিনিগার মোটামুটি রেডি হয়ে গেছে। যখন এরকম মনে হবে ভিনিগার রেডি হয়ে গেছে তখন ভিনিগারটা কিন্তু চওড়া মুখওয়ালা জার থেকে ট্রান্সফার করতে হবে সরু মুখওয়ালা জারে। সরু মুখওয়ালা কেন? কারণ তাহলে বেশি অক্সিজেন এর মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ ভিনিগার রেডি হয়ে যাওয়ার পর যদি এটা অক্সিজেন বেশি পেয়ে যায় তাহলে ভিনিগার কিন্তু নষ্টও হয়ে যেতে পারে। ঘরে তৈরি ভিনিগার কিন্তু অ্যাসিডিটি অনেক কম থাকে, সেই জন্য নষ্ট হওয়ার চান্স থাকে। তো আমি এখন এই সরু বোতলে এটাকে ট্রান্সফার করে দেব এবং ট্রান্সফার করার সময় খেয়াল রাখবো যেন ওপরের লিকুইডটাই আমি নিতে পারি। আমি তলার যে সেডিমেন্টটা আছে সেটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, যাতে আমার কাছে একটা স্বচ্ছ কাচের মতো ভিনিগার থাকে। ভিনিগারটা সত্যি রেডি হয়েছে কিনা সেটা আমি আরেকবার কনফার্ম করার জন্য একটা পিএইচ স্ট্রিপ দিয়ে ভিনিগারের অ্যাপ্রক্সিমেট যে পিএইচ লেভেল সেটা পরীক্ষা করব। এই পিএইচ স্ট্রিপ কিন্তু আপনি মেডিকেল দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও পেতে পারেন। এই চার্টের মধ্যে যে কালারগুলো আছে তার তলে একটা করে নাম্বার দেওয়া আছে। পিএইচ লেভেলের স্ট্রিপগুলো ভিনিগারের মধ্যে ডুবিয়ে দেখা হয় কালারটা কতটা চেঞ্জ হচ্ছে। কালার যত ডিপ হবে
তত বুঝতে হবে পিএইচ লেভেল কম, মানে এটা স্ট্রং। এই স্ট্রিপটা ভিনিগার ডোবানোর পর এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা যদি আমি এই কালার চার্টের সাথে দেখি তাহলে মোটামুটি 3-এর সাথে খুব ভালোভাবে ম্যাচ করছে। এখন এই পেপার স্ট্রিপ গুলো কিন্তু রাউন্ড ফিগার দেখায়, এরকমও হতে পারে যে পিএইচ লেভেলটা হয়তো 3.5 হয়েছে বা 3.8 হয়েছে বা 3.2 হয়েছে, সেটা কিন্তু এই কাগজ থেকে দেখে বলা সম্ভব নয়। তার জন্য পিএইচ মিটার ব্যবহার করতে হবে যদি আপনি এক্সাক্ট পিএইচ লেভেলটা জানতে চান। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, পিএইচ আর পার্সেন্টেজ অ্যাসিডিটি এক জিনিস নয়। পিএইচ যত কম হবে তরলটি তত বেশি অ্যাসিডিক হবে, সেটা ঠিক, কিন্তু শুধু পিএইচ দেখে ভিনিগারের মোট কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিড রয়েছে সেটা বলা যায় না। তাই পিএইচ 3 থেকে 4 এলেও এদিকে বাজারের 5% অ্যাসিডিটির ভিনিগারের সমান ধরে নেবেন না। এই হোমমেড ভিনিগার আমি স্যালাড ড্রেসিং, ম্যারিনেট বা রান্নায় ব্যবহার করতে পারি বা খেতে পারি, কিন্তু এমন কোনো সংরক্ষণের রেসিপিতে ব্যবহার করব না যেখানে টেস্টেড 5% অ্যাসিডিটি ভিনিগার দরকার। কারণ 5% অ্যাসিডিটিতে সমস্ত ধরনের বাজে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্যাথোজেন এগুলো জন্মাতে পারে না ভিনিগারে। এই জন্য আপনারা ব্র্যান্ডেড ভিনিগারের বোতলে দেখবেন অনেক জায়গায় 5% অ্যাসিডিটি লেখা থাকে, যদিও সেটা জরুরি নয় যদি আপনি বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করেন, কিন্তু এটা একটা বেঞ্চমার্ক। আচ্ছা, মাদারটাকে আসুন একটু কাছ থেকে দেখাই। এখানে দেখুন মাদারটা কিন্তু দেখতে খুবই নরম, স্লিপারি আর জেলির মতো। এটি আপেলের টুকরো নয় কিন্তু। এই মাদারটা তৈরি হয় ওই ব্যাকটেরিয়ার দ্বারা এবং এটাকে বলা হয় কলোনি, যেটার মধ্যে প্রচুর এই ব্যাকটেরিয়া থাকে। মাদার পাতলা বা মোটা হতে পারে, এর শেপ একেবারে গোল নাও হতে পারে। হোমমেড ভিনিগারের এক্সাক্ট অ্যাসিডিটি ল্যাবরেটরি টেস্ট ছাড়া জানা যায় না, তাই ফিল্টার করার পরে পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রাখাই আমার কাছে বেশি সতর্ক পদ্ধতি। বাইরের টেম্পারেচারে এটা খারাপ হলেও হতে পারে, হবেই যে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু হলেও হতে পারে। আপনারা যখন বাজার থেকে ভিনিগার কেনেন উইথ মাদার, আপনারা ভিতরে কিন্তু কোনো মাদার দেখেন না, কারণ ভিনিগার যখন বোতলবন্দি করা হয় মাদারটাকে তুলে নেওয়া হয়। মাদার থাকলে কি হবে, এটা আরো মোটা হতে থাকবে এবং ভিনিগারে কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। এবং এই জন্যেই ভিনিগার কিন্তু সরু মুখওয়ালা বোতলে রাখা হয়, কারণ অক্সিজেনের সংস্পর্শে আসলে ওই মাদারও কিন্তু যদি ভিতরে থাকে সেটা আরো বাড়তে থাকবে। তবে অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার বলে যে বোতলগুলো বাজারে বিক্রি হয়, মানে ব্র্যান্ডেড, তাতে যে একদমই মাদার থাকে না তা কিন্তু নয়। যদি ভালো করে লক্ষ্য করেন নিচে অনেক মাদারের ছোট ছোট টুকরো দেখতে পাওয়া যায়, মানে দেখবেন একটু স্লাইমি, একটু পাতলা ডাবের শাঁসের মতো একটা দুটো টুকরো কিন্তু নিচে ভেসে থাকে। যদি এই বোতলটা লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যখন আমি ভিনিগারটা ঢালছিলাম তখন কিন্তু উপরের পাতলা মাদারটা ওটাও কিন্তু এই বোতলের মধ্যে চলে গেছে, যেটা বাইরে থেকে খালি চোখে দেখা একটু মুশকিল, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায়। ভিনিগার তৈরি হওয়ার পর ওই যে মাদারটা রয়ে গেল সেটা নিয়ে কি করতে হবে সেটার উপরও আমার একটা ভিডিও আছে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেটা আপনারা দেখতে পারেন। এবং আমি বলবো মাদার আপনারা সবসময় অল্প একটু ভিনিগার দিয়ে ওই মেইন জারে রেখে দেবেন, মুখটা কিন্তু এয়ারটাইট করা যাবে না, ওই পাতলা কাপড় দিয়ে রেখে দিতে হবে। মাদার তৈরি হওয়া অবশ্যই একটা ভালো লক্ষণ এবং সেটা আসলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারি, বাট অনেক সময় প্রাকৃতিক কারণেই মাদার তৈরি হয় না। তাহলে কি আমরা ধরে নেব ভিনিগার রেডি নয়? না, সেই সব ক্ষেত্রে গন্ধ, স্বাদ, সময় এবং পিএইচ দেখে আপনাকে ডিসিশন নিতে হবে যে ভিনিগার তৈরি হয়েছে কিনা। আচ্ছা, ভিডিওটা খুব লম্বা হয়ে গেল, কারণ এই যে ভিনিগার তৈরির প্রসেস এটা কোনো ছোটখাটো প্রসেস নয়। একটা ভিনিগার বানাতে প্রায় 3 মাস লাগে এবং তার মধ্যে অনেক কিছু থাকে, অনেক বৈজ্ঞানিক কনসেপ্টটাও বুঝতে হয়, না হলে ভিনিগার সাকসেসফুলি তৈরি করা মুশকিল। তো আমি আশা করব যে আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে একবার যদি রিকাপ করে নেওয়া যায়, যেটাকে অনেকেই মাদার বলে থাকে সেটা হচ্ছে তলানি, যেটা সেডিমেন্ট বলি আমরা, সেটা কিন্তু মাদার নয়। মাদার সবসময় ওপরে তৈরি হয় এবং এটা কিন্তু পাতলা নারকেলের লেয়ারের মতো দেখতে হয়। আপনাদের জন্য এখানে একটা লিস্ট আমি বানিয়ে দিয়েছি, প্রথম পর্যায় থেকে সেকেন্ড পর্যায় অবধি কি কি স্টেপ ফলো করতে হবে। আমি চেষ্টা করবো একটা লিঙ্ক দেওয়ার যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন।
ভিনিগার তৈরির প্রক্রিয়াটা নিয়ে যতটা সম্ভব ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে, কিন্তু এরপরেও অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। এছাড়া আমার ইব্রিউ নারিশ বাংলা চ্যানেলে অনেক ফার্মেন্টেড ফুড, ড্রিঙ্ক এবং ভিনিগারের রেসিপি আসবে, আপনারা লক্ষ্য রাখবেন। কমেন্টে আপনারা যে সমস্যার কথা লিখবেন তার সমাধান নিয়ে আরো অনেক ভিডিও আসবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।